প্রিয়াঙ্কা, তুমি কিন্তু দিন দিন একদম বেয়াদব হয়ে যাচ্ছ। ক্লাসে এত ছাত্রছাত্রী আছে, কিন্তু তোমার মতো বদমাইশ আর একটাও কোনো স্টুডেন্ট নেই। তুমি আজকের ক্লাস টেস্টে 0 পেয়েছো, সেই জন্য তোমাকে আজকে শাস্তি দেবো। এসো এদিকে, এসো তাড়াতাড়ি এদিকে এসো। স্যারের কথা শুনে প্রিয়াঙ্কা ভয় পেয়ে যাওয়ার তুলনায় খিলখিল করে হাসতে থাকে। আর যা দেখে স্যার রেগে গিয়ে বলে, কি হলো, এমনিতেই ক্লাস টেস্টে তুমি তো 0 পেয়েছো, আর আমি তোমাকে শাস্তি দেবো বলছি, তারপর তুমি ভয় পাচ্ছ না কেন? আর তুমি হাসছো কেন আগে সেটা বলো। এখানে তোমার হাসার মতো কি কোনো কারণ আছে? তাড়াতাড়ি এখানে উঠে এসো, তা না হলে কিন্তু তুমি আজকে ভীষণ মার খাবে বলে দিলাম। সরি স্যার, আপনার কথা শুনে আমাকে ভয় পেতে হবে সেটা আমি বুঝতে পারিনি। ঠিক আছে স্যার, আমি এবার ভয় পাচ্ছি। আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। দেখবেন এর পরের পরীক্ষায় আমি 100তে 100 পাবো। এবার লাস্ট হয়েছি তাতে কি, এর পরের পরীক্ষাতে আমি ফার্স্ট হব। তুমি মজা করছো আমার সাথে? তোমার মধ্যে কি লজ্জা বলে কোনো জিনিস নেই? আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, লজ্জা কোথায় থাকে? আমি একটু চেক করে দেখতে চাই আমার মধ্যে লজ্জা আছে কিনা। আসলে কি বলুন তো স্যার, আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনার মধ্যে কোনো লজ্জা নেই। কারণ দেখুন না, আপনি স্কুলে ট্রাউজার প্যান্ট পরে চলে এসেছেন। আমার বাবা তো এসব প্যান্ট বাড়িতে পরে, আর আপনি স্কুলে এরকম প্যান্ট পরে পড়াতে চলে এসেছেন। প্রিয়াঙ্কার কথা শুনে ক্লাসের সমস্ত ছাত্রছাত্রী হাসতে থাকে, যার ফলে স্যার প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সে বড় একটা স্কেল হাতে নিয়ে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে যায়। আর স্যার যেই না প্রিয়াঙ্কাকে মারতে যাবে, তখনই প্রিয়াঙ্কা বিপ্লব স্যার যে ট্রাউজার প্যান্ট পরে থাকে সেই প্যান্টের দড়িতে টান দেয়, যার ফলে স্যার প্রচন্ড ভয় পেয়ে যায়। আর সে তাড়াতাড়ি করে 2 হাত দিয়ে তার কোমরের প্যান্ট চেপে ধরে, যা দেখে ক্লাসের সমস্ত ছাত্রছাত্রী স্যারের উপর হাসতে থাকে। কি হলো স্যার, আমাকে মারতে আসছিলেন, মারুন, থেমে গেলেন কেন? মনে হচ্ছে আপনি আমাকে মারতে এসে লজ্জা পেয়ে গেছেন। তোমার মতো বেয়াদব স্টুডেন্ট আমি এর আগে কখনো দেখিনি। অনেক হয়েছে তোমার বদমাইশি, আজকে আমি তোমাকে স্কুল থেকে বের করেই ছাড়বো। আমিও দেখি তোমাকে কে আটকাই। আর আজকে যদি আমি তোমাকে স্কুল থেকে তাড়াতে না পেরেছি, তাহলে আমার নাম পাল্টে দেবে তুমি। আমি এখনই প্রিন্সিপাল স্যারের কাছে যাব। যেদিন থেকে আমি স্কুলে জয়েন করেছি সেদিন থেকে তোমার বদমাইশি সহ্য করছি, আর নয়। আজ থেকে 6 মাস আগে বিপ্লব স্যার রাজারহাট শিক্ষানিকেতন হাই স্কুলে চাকরিতে নিযুক্ত হয়। আর তাকে ক্লাস 7 এর শ্রেণী শিক্ষক হিসেবে সিলেক্ট করা হয়, যার ফলে প্রথম দিন বিপ্লব স্যার যখন ক্লাস 7 এ ক্লাস নিতে আসে, তখন স্যারের নম্রভদ্র আচরণ দেখে ওই ক্লাসের ছাত্রী প্রিয়াঙ্কা বুঝতে পারে যে স্যার খুবই সহজ সরল মনের মানুষ। তাই স্যারকে উত্ত্যক্ত করা খুবই সহজ ব্যাপার হবে। স্যার, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি কি একটু ঘুমাতে পারি? কি, তুমি ক্লাসে বসে বসে এখন ঘুমাবে? স্কুলে কি জন্য এসেছো? ঘুমাতে এসেছো? চুপচাপ সোজা হয়ে বসো আর মন দিয়ে পড়াশোনো। না স্যার, স্কুলে তো পড়াশোনা করতেই এসেছিলাম, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাদেরকে ঘুম পাড়াতে এসেছেন। এর আগে পর্যন্ত আমি ঠিকই ছিলাম, কিন্তু আপনি যেই পড়ানো শুরু করলেন আর আমার চোখে ঘুম নেমে এলো। আমার মা বলে ক্লাসে স্যার ম্যাডামকে জিজ্ঞাসা করেই যে কোনো কাজ করা উচিত, সেই জন্যই তো আমি ভালো মেয়ের মতো আপনাকে জিজ্ঞাসা করছি। চুপ করো, তুমি তোমাদের ক্লাস টিচারকে অপমান করছো। তুমি বলতে কি চাইছো আমি পড়াতে পারি না, তাই তো? যাও চুপচাপ আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। ক্লাসের বাইরে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আমার ক্লাস শেষ হয়ে যাবে, তারপর তুমি ক্লাসে ঢুকবে, বুঝেছো? স্যারের কথা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর সে খুশি মনে ক্লাসের বাইরে বেরিয়ে যায়, যার ফলে স্যার আবার সবাইকে পড়াতে শুরু করে। কিন্তু স্যারের ক্লাস নেওয়া হয়ে গেলে স্যার যখন ক্লাসরুম থেকে বাইরে বেরোয়, তখন সে দেখে যে প্রিয়াঙ্কা তাদের ক্লাসরুমের বাইরে একটা বেঞ্চের উপর শুয়ে ঘুমাচ্ছে। এই যে, আমি তো তোমাকে বলেছিলাম ক্লাসের বাইরে কান ধরে দাঁড়াতে, আর তুমি এখানে আরাম করে ঘুমাচ্ছ। তোমাকে আমি শাস্তি দেওয়ার জন্য ক্লাসের বাইরে বের করেছিলাম, ঘুমানোর জন্য নয়। আসলে স্যার, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভীষণ পা ব্যথা করছিল, তাই ভাবলাম একটু বেঞ্চের উপর বসে পড়ি। বেঞ্চের উপর বসতেই আমার আবার প্রচন্ড ঘুম পেয়ে গেল, তাই আমি একটু ঘুমিয়ে নিলাম। স্যার, আমাকে না এভাবে প্রত্যেকদিন ক্লাস থেকে বাইরে বের করে দেবেন, তাহলে আমি অন্তত 45 মিনিট করে ঘুমাতে পারবো। প্রিয়াঙ্কার কথা শুনে স্যার রাগ করে সেখান থেকে চলে যায়। আর সেই দিন থেকে প্রিয়াঙ্কা নিত্য নতুন ভাবে তাদের নতুন স্যারকে বিরক্ত করতে থাকে। এমনই একদিন, যা, আমি তো চক আর ডাস্টার নিয়ে আসতে ভুলেই গেছি। এই মেয়ে, কি যেন নাম তোমার? প্রিয়াঙ্কা, তুমি যাও, তোমার তো এমনিও বেশি ঘুম পাই। তুমি এখন 4 তলা থেকে নিচে নেমে স্টাফ রুম থেকে চক আর ডাস্টার নিয়ে এসো, তাহলে দেখবে তোমার ঘুমও ছেড়ে যাবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। স্যারের কথা শুনে প্রিয়াঙ্কার প্রচন্ড পরিমাণে রাগ হয়, কারণ প্রিয়াঙ্কা যেরকমই বদমাইশ ছিল সেরকমই সে অলস ছিল। আর বিশেষ করে প্রিয়াঙ্কা ঘুমাতে খুবই পছন্দ করত, তাই সবসময় ক্লাসরুমে বসে বসে কিভাবে ঘুমানো যায় প্রিয়াঙ্কা সবসময় সেই চেষ্টাই করত।
স্যার, কালকে আপনি আমাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন বলে আমার পায়ে খুব ব্যথা হয়েছে, তাই আমি নিচে গিয়ে আপনার জন্য চক ডাস্টার নিয়ে আসতে পারবো না। আর তাছাড়া চক ডাস্টার তো আপনিই ব্যবহার করেন, তাহলে আপনি কেন মনে করে এগুলো নিয়ে আসলেন না? আপনার তো মনে করে নিয়ে আসা উচিত ছিল। এই চুপ করো, আমি ভুলে যেতেই পারি, আমি সবসময় কাজের চাপে থাকি, সেই জন্য এই সমস্ত ছোটখাটো জিনিস ভুলে যেতেই পারি, বুঝেছো? আর আমি আমার চশমাটাও নিয়ে আসতে ভুলে গেছি। স্টাফ রুমে যাবে, আমার টেবিলের উপর চশমা রাখা আছে, চক ডাস্টার আমার চশমাটা নিয়ে চলে এসো, যাও। এই শুনে প্রিয়াঙ্কা তখনই স্টাফ রুমে চলে যায়। আর স্টাফ রুমে গিয়ে প্রিয়াঙ্কা দেখে যে মোনালিসা ম্যাডাম তখন স্টাফ রুমে একা বসে আছে। আর বিপ্লব স্যারের ডেস্কের উপর তার চশমা এবং টিফিন বাক্স রাখা আছে, যা দেখে প্রিয়াঙ্কা আবার বদমাইশি করতে শুরু করে। ম্যাডাম, বলছি বিপ্লব স্যার আমাকে এখানে পাঠিয়েছেন। স্যার আমাকে চক ডাস্টার আর স্যারের চশমা আর টিফিন বাক্সটা নিয়ে যেতে বলেছেন। সে কি, স্যার এখন টিফিন বাক্স নিয়ে কি করবেন? এখন তো সবে ফার্স্ট ক্লাস চলছে। তুমি ঠিক বলছো তো? স্যার তোমাকে টিফিন বক্স নিয়ে যেতে বলেছেন? হ্যাঁ ম্যাডাম, আসলে আজকে উনি তাড়াহুড়ো করে স্কুলে এসেছেন তো, আর বাড়ি থেকে উনি কিছু খেয়ে আসতে পারেননি, সেই জন্য উনি বললেন আমাদের ক্লাসে বসে বসে খাবারটা খেয়ে নেবেন। প্রিয়াঙ্কার কথা শুনে মোনালিসা ম্যাডাম তখনই প্রিয়াঙ্কাকে স্যারের চশমা এবং টিফিন বাক্স দিয়ে দেয়, যার ফলে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। কিন্তু স্টাফ রুম থেকে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় প্রিয়াঙ্কা সেখানেই দাঁড়িয়ে পড়ে আর স্যারের টিফিন বাক্স খুলে দেখে যে টিফিনের মধ্যে পরোটা এবং আলুর দম আছে, যা দেখে প্রিয়াঙ্কা কিছুতেই লোভ সামলাতে পারে না, আর সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত খাবার শেষ করে দেয়। খাওয়া দাওয়া হয়ে গেলে সে আবার সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে, কিন্তু এবার সে ইচ্ছাকৃতভাবে স্যারের চশমাটা ভেঙে দেয়। আর বড় বড় চকগুলো সে টুকরো টুকরো করে ভাঙার পর শেষ পর্যন্ত ক্লাসরুমে গিয়ে পৌঁছায়। এই তুমি এতক্ষণ কি করছিলে? সামান্য চক ডাস্টার আর চশমা নিয়ে আসতে তোমার এতক্ষণ সময় লেগে গেল? আরে কি, আমার টিফিন বক্স তোমার হাতে কেন? আমি কি তোমাকে আমার টিফিন বক্স নিয়ে আসতে বলেছিলাম নাকি? না স্যার, আসলে 4 তলা থেকে নিচে নামার পর স্টাফ রুমে যখন গেলাম তখন আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল, কারণ আমি কালকে রাত্রিবেলা কিছুই খাইনি আর আজকে সকালেও কিছু খাইনি, তাই আমার ভীষণ খিদে পেয়েছিল। তাই আমি আপনার টিফিনের খাবারটা খেয়ে নিলাম। পরোটা আর আলুর দমটা খেতে দারুণ ছিল। এই নিন স্যার আপনার চক ডাস্টার আর আপনার চশমা। প্রিয়াঙ্কার কথা শুনে বিপ্লব স্যার প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু সে আরো বেশি রেগে যায় যখন সে দেখে যে তার চশমাটা পুরোপুরি ভাঙা। এই মেয়ে, তুমি আমার চশমা ভেঙে ফেললে কিভাবে? তোমাকে সামান্য একটা কাজ দিলাম, তুমি ঠিক করে করতে পারলে না? তুমি ইচ্ছাকৃতভাবে আমার চশমাটা ভেঙেছো, তাই তো? এবার আমি চশমা ছাড়া তোমাদের কিভাবে পড়াবো? না না স্যার, আসলে এত কিছু একসঙ্গে নিয়ে আসতে গিয়ে ভুল করে আমার হাত থেকে পড়ে চশমাটা ভেঙে গেছে। এবার আপনি নতুন চশমা তৈরি করে ফেলুন। আচ্ছা স্যার, বলছি আজকে তাহলে আমি নিশ্চয়ই ক্লাসে খুব ভালো মতো ঘুমাতে পারবো, কারণ আপনি তো বললেন চশমা ছাড়া আমাদের ক্লাস নিতে পারবেন না। তোমাকে স্টাফ রুমে পাঠানো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, বেয়াদব কথাকার। আমার চশমাটা ঠিক হয়ে যাওয়ার পর আমি তোমাদের ক্লাস টেস্ট নেব। চশমা ঠিক করতে হয়তো 2 দিন সময় লাগবে। আমি তোমাদের শুক্রবারে ক্লাস টেস্ট নেব, আর যে ক্লাস টেস্টে ফেল করবে তাদের গার্জেন কল করা হবে। শুধু তাই নয়, তাই কিন্তু আমি পানিশমেন্টও দেবো। তাই তোমরা 2-3 দিনে নিজেদেরকে খুব ভালো মতো প্রিপেয়ার করবে, বুঝেছো? এই বলে স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে যায়, আর ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীরা প্রিয়াঙ্কার উপর রেগে যায়। এই প্রিয়াঙ্কা, তুই স্যারের চশমাটা ভাঙতে গেলি কেন? তুই স্যারের চশমা ভেঙে দিয়েছিস বলে স্যার এবার আমাদের পরীক্ষা নেবে বলছে। তোর জন্য তো আমরাও সবাই চাপে পড়ে গেলাম, এবার কি হবে? আরে তোরা চিন্তা করিস না, আমি আছি তো। আমি কিছুতেই স্যারকে ক্লাস টেস্ট নিতে দেব না, তোরা আমার উপর ভরসা করতে পারিস। এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে। আর 2 দিন পর অর্থাৎ শুক্রবারে বিপ্লব স্যার নতুন চশমা পরে খুশি মনে স্কুটি চালিয়ে স্কুলের দিকে রওনা দেয়। আর বাচ্চাদের ক্লাস টেস্ট নেওয়ার জন্য সে বাড়ি থেকেই প্রশ্নপত্র রেডি করে ব্যাগে রেখে দেয়। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ করে স্যারের জল পিপাসা পেয়ে যায়, তাই জল খাওয়ার জন্য স্যার একটা দোকানে জলের বোতল কিনতে চায়। আর সেই দোকানের পাশেই ছিল প্রিয়াঙ্কার বাড়ি। প্রিয়াঙ্কা এমন সময় স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করে। আর সে যখন স্যারকে দোকানের পাশে স্কুটি রেখে জল খেতে দেখে, তখনই তার মাথায় আবার বদমাইশি বুদ্ধি খেলে ওঠে। এই তো, আমি তো ভাবতেই পারিনি বাড়ি থেকে বেরোনোর পরেই আমি এত ভালো সুযোগ পেয়ে যাব। আজকে স্যার আমাদের ক্লাস টেস্ট নেবে। আজকে আমি সময় মতো স্যারকে কিছুতেই স্কুলে পৌঁছাতে দেব না। আমিও দেখব স্যার কিভাবে আজকে আমাদের পরীক্ষা নেয়। এই বলে প্রিয়াঙ্কা প্রথমে তার মাথা থেকে একটা হেয়ার পিন খুলে নেয়,
আর সেই হেয়ারপিনের সাহায্যে স্যারের স্কুটির দুটো চাকা পাংচার করে দেয়, যার ফলে স্কুটির দুটো চাকার হাওয়া একেবারে বেরিয়ে যায়। আর এমন সময় প্রিয়াঙ্কাকে এই কাজ করতে স্যার দেখে ফেলে। তখনই প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে বাসে উঠে পড়ে, আর স্যার এবার নিজের স্কুটি নিয়ে প্রচন্ড পরিমাণে বিপদে পড়ে। উফ, ওই মেয়েটা সবসময় আমাকে বিরক্ত করে। এবার আমি স্কুটি নিয়ে স্কুলে কিভাবে পৌঁছাবো? আধ ঘন্টার মধ্যে স্কুলে পৌঁছানো কোনো মতেই তো সম্ভব নয়। দেখি আশেপাশে কোনো গ্যারেজ দেখতে পাই কিনা। ওই বদমাইশ মেয়েটার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এভাবেই স্যার কি করবে বুঝে উঠতে পারে না। অন্যদিকে প্রিয়াঙ্কা বাসে করে স্কুলে পৌঁছানোর পর তার বন্ধুদের বলে, এই সবাই চিল কর, আজকে স্যার কিছুতেই ক্লাসে আসতে পারবে না। পড়া বন্ধ কর সবাই, পড়ে কোনো লাভ নেই, আজকে কোনো পরীক্ষা হবে না। আমি স্যারের স্কুটির দুটো চাকাই পাংচার করে দিয়েছি, স্যারের স্কুলে পৌঁছাতে পৌঁছাতে 2-3টে ক্লাস হয়ে যাবে। এমন সময় হঠাৎই সেখানে বিপ্লব স্যার চলে আসে, আর স্যারকে দেখে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়। আসলে স্যার প্রিয়াঙ্কার উপর রেগে গিয়ে তার স্কুটি গ্যারেজে জমা দিয়ে বাসে করে স্কুলে চলে আসে। আজকে তোমার সব বদমাইশে বেরিয়ে যাবে, সবাই চুপ করে বসো। আমি সবাইকে প্রশ্ন দিচ্ছি, আধ ঘন্টার মধ্যে সব কটা প্রশ্ন লিখে জমা করবে। আমি সঙ্গে সঙ্গে খাতা চেক করব, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। প্রিয়াঙ্কা আজকে কোনোভাবে বাঁচতে পারে না। সে বিভিন্ন রকম চালাকি বুদ্ধি প্রয়োগ করে পরীক্ষা দেওয়ার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও সে আজকে কোনো রকম ভাবে রক্ষা পায় না। আর প্রিয়াঙ্কা যেহেতু পড়াশোনার নামে একেবারে 8 নম্বর ছিল, তাই ক্লাস টেস্ট নেওয়ার পর প্রিয়াঙ্কা সেই পরীক্ষাতে একেবারে 0 পায়। আর যার ফলে স্যার যখন প্রিয়াঙ্কাকে পানিশমেন্ট দিতে যায়, তখনই প্রিয়াঙ্কা স্যারের ট্রাউজার প্যান্টের দড়ি ধরে টান দেয়। আর আজকে যেহেতু স্যার প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাই সে তখনই প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে প্রিয়াঙ্কার নামে কমপ্লেন করে। প্রিন্সিপাল স্যারও প্রিয়াঙ্কার উপর রেগে যায়, আর প্রিয়াঙ্কার বাবা মাকে তখনই স্কুলে ডেকে পাঠায়। আপনাদের মেয়েকে আমি কিছুতেই স্কুলে রাখতে পারবো না। বদমাইশি করার সাথে সাথে ও এখন টিচারদের অসম্মান করাও শুরু করেছে। আপনারা এখনই আপনাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান, আমি ওকে টিসি দেবো। প্রিন্সিপাল স্যারের কথা শুনে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়, আর প্রিয়াঙ্কার বাবা মা সেখানেই প্রিয়াঙ্কাকে মারধর করতে শুরু করে, আর প্রিয়াঙ্কাকে বোর্ডিং স্কুলে ভর্তি করানোর জন্য ভয় দেখায়। না না, আমি কিছুতেই বোর্ডিং স্কুলে ভর্তি হব না, আমাকে আর মেরো না মা। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম বদমাইশি করব না। আমি এবার মন দিয়ে পড়াশোনা করব, আমি কথা দিচ্ছি। স্যার আমাকে দয়া করে একটা সুযোগ দিন, আমি এবার সত্যি বলছি, আমি আর কাউকে বিরক্ত করব না, আমি ভালো মেয়ে হয়ে যাব। প্রিন্সিপাল স্যার কোনো কথা শুনতে চায় না, তাই প্রিয়াঙ্কার হয়ে তার বাবা মাও প্রিন্সিপাল স্যারের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আর তারা বিপ্লব স্যারের কাছে অনুরোধ করে যাতে প্রিয়াঙ্কাকে আর একটা সুযোগ দেওয়া হয়। তাই শেষ পর্যন্ত প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কাকে 15 দিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে। আর 15 দিন পর প্রিয়াঙ্কা যখন স্কুলে ফিরে আসে, তখন সে পুরোপুরিভাবে নিজেকে পাল্টে ফেলে। সে আর কোনো রকম ভাবে কাউকে বিরক্ত করে না। এখন সে মন দিয়ে পড়াশোনা করে, আর সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো মতো আচার আচরণ করে। মধুপুর গ্রামের প্রধান সাহেব ও জমিদার বাবু দুজনেই খুব চালাক চতুর ছিল। গ্রামের বিকাশের জন্য সরকার থেকে যা টাকা পয়সা দেওয়া হতো, তারা দুজনে তার সমান ভাগে ভাগ করে নিত এবং নিজেরা বিলাসবহুলভাবে জীবনযাপন করত। গ্রামবাসীরা যাতে সত্যিটা কখনোই জানতে না পারে, সেই জন্য তারা সকল গ্রামবাসীকে পড়াশোনা থেকে বিরত রাখার পরামর্শ দিত। তারা বলতো যে পড়াশোনা করলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। তারা এটাও বলতো যে বাড়ির মেয়েদের বেশি বাইরে বেরোতে দেওয়া উচিত নয়, মেয়েদের ঘরে থেকে বাড়ির কাজকর্ম শেখা উচিত এবং বিয়ে করে ঘর সংসার সামলানো তাদের কর্তব্য। তারা যখন গ্রামবাসীকে এগুলো বোঝাচ্ছিল, তখন লিপি নামের একটি মেয়ে সেখান থেকে যাচ্ছিল। এ কি অবস্থা, দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেছে, আর আমাদের গ্রাম এখনো 19 শতাব্দীর চিন্তায় বিশ্বাস করছে। আমাদের গ্রামের সকলেই অশিক্ষিত, আর মহিলাদের অবস্থা তো আরো খারাপ। আমাকে গ্রামের মহিলাদের জন্য কিছু একটা করতেই হবে। লিপি ছিল মাস্টার মশাই বাদল বাবুর একমাত্র মেয়ে। সে ছোটবেলা থেকে শহরে থেকেই পড়াশোনা করেছে এবং সে ছিল শহরের একটি কলেজের প্রফেসর। সে শহরেই একটি ছেলেকে বিয়ে করে সুখে সংসার করত। তার বাবা বাদল বাবু মারা যাওয়ায় বৃদ্ধ মায়ের দেখাশোনা করার জন্যই সে শহর থেকে গ্রামে এসেছিল। গ্রামবাসীদের শিক্ষার জন্য এবং তাদের উন্নতির জন্য সে মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই সে গ্রামের প্রধান সাহেবের কাছে যায়। প্রধান সাহেব, আমাদের গ্রামে একটাও স্কুল নেই,
গ্রামের মহিলারা কত পিছিয়ে আছে। আমি গ্রামের মহিলাদের জন্য একটি স্কুল খোলার জন্য আপনার কাছে দরখাস্ত করতে এসেছি। দেখো মেয়ে, এটা গ্রাম, এটা তোমার শহর নয়। মেয়েদের জন্ম পরিবারের সেবা যত্ন করার জন্য, বাচ্চাদের লালন পালন করার জন্য হয়। আর মেয়েরা শিক্ষা লাভ করে করবে কি? মেয়েদের কাজই তো হলো ঘরে থাকা। পুরুষরা তো আছেই বাইরের কাজকর্ম করার জন্য। না না, আমি আমার গ্রামের মেয়েদের শিক্ষা লাভের অনুমতি দিয়ে বিগড়ে দিতে পারবো না। এটা শুনে লিপি খুব রেগে যায়, তবুও সে মৃদুভাবে বলে, প্রধান সাহেব, এসব আপনি কি বলছেন? গ্রামের মহিলারা পড়াশোনা করতে পারলে গ্রামে অনেক পরিবর্তন আসবে। সবাই নিজের বাচ্চাদের সঠিক শিক্ষা দিতে পারবে। গ্রামের মানুষেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শিখবে। গ্রাম থেকে রোগ জীবাণু দূর হবে। সবাই দেশ বিদেশের খবর জানতে পারবে আর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দেখো মেয়ে, তোমার বাবা তোমাকে পড়াশোনা করিয়ে তার কি লাভ হয়েছে? বেচারা সারা জীবন গ্রামে থেকে সন্তানহীন হয়ে থেকেছে, কত কষ্টে জীবন কাটিয়েছে। আর দেখো, তুমি শহর থেকে পড়াশোনা করে গ্রামে এসে অন্য ঘরের মেয়েদের নিয়ে ভাবছো। তুমি যদি গ্রামের মেয়ে হতে, নিজের ঘর পরিবার নিয়েই চিন্তা করতে। না না, আমি তোমার মতো গ্রামের বাকি মেয়ে মহিলাদের বিগড়ে যেতে দিতে পারবো না। না, আমি যা বুঝলাম, প্রধান সাহেবের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। আগে আমাকে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলতে হবে যে ওরা কি চায়। ওরা পড়াশোনা করতে চায় নাকি সারা জীবন ঘর পরিবার নিয়েই পড়ে থাকতে চায়। লিপি গ্রামের সকল মহিলাদের এ বিষয়ে মতামত জানার চেষ্টা করলে সকলে মিলে লিপির সঙ্গে সহমত পোষণ করে। লিপি খুবই খুশি হয়ে মেয়রের কাছে যায়। দেখুন ম্যাডাম, আপনার প্রস্তাব আমার খুবই ভালো লেগেছে, কিন্তু গ্রামে স্কুল খোলার জন্য আপনাকে জমির বন্দোবস্ত করতে হবে। আপনি জমির বন্দোবস্ত যদি করে নিতে পারেন, তাহলে আমি স্কুল তৈরির জন্য সরকারের কাছ থেকে অনুমতি প্রাপ্ত করতে আপনার সাহায্য করব। লিপি ভালো করেই জানতো যে প্রধান সাহেব গ্রামে কোনো মতে স্কুল তৈরি করতে দেবে না। তাই সে তাদের চাষে জমির নিচে স্কুল বানানোর সিদ্ধান্ত নেয়। স্কুল তৈরি করতে গ্রামের সকল মহিলারা লিপির অনেক সাহায্য করে। আর কয়েক মাসের মধ্যেই মাটির নিচে স্কুল তৈরি হয়ে যায়। সরকার থেকে স্কুল চালানোর জন্য অনুমতিও প্রদান করা হয়। স্কুলের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে দেওয়া হয় এবং লিপিকে ওই স্কুলের প্রিন্সিপাল হিসাবে নিয়োগ করা হয়। আমার বোনেরা, দিদিরা, আমি এই স্কুলের জন্য নির্দিষ্ট কোনো সময় নথিভুক্ত করিনি। আমি এই বিদ্যালয়ে 24 ঘন্টাই থাকব। তোমরা তোমাদের সংসারের কাজকর্ম শেষ করে যে যখন সময় পাবে তখনই বিদ্যালয়ে চলে আসবে। আমি অল টাইম তোমাদের শিক্ষাদানে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকব। গ্রামের মহিলারা লিপির কথায় খুব খুশি হয় এবং তারা সবাই স্কুল জয়েন করে। গ্রামের পুরুষেরা খেতে কাজকর্ম করে ক্লান্ত হয়ে যাওয়ার পর যখন ঘুমিয়ে পড়তো, তখনই গ্রামের মহিলারা স্কুলে পড়াশোনা করতে চলে যেত। এরকম ভাবে বেশ কিছু মাস কেটে যায়। লিপির ভূগর্ভস্থ স্কুলের কথা কেউ জানতেও পারেনি। একদিন গ্রামে জমিদার সাহেব সকল গ্রামবাসীকে ডেকে পাঠায় এবং একটি কাগজ দেখিয়ে বলে, গ্রামবাসী, আমি আমাদের গ্রামকে অনেক ভালোবাসি আর তোমাদের জন্য আমার খুবই চিন্তা হয়। তাই আমি ঠিক করেছি আমি সারা জীবন তোমাদের খেয়াল রাখবো। তোমাদের চাষবাস করে ক্ষতি হোক কিংবা লাভ হোক, যে যে আমার এই পেপারে টিপসই দেবে, আমি তোমাদের বছরে 60,000 করে অর্থাৎ মাসে 5,000 টাকা করে দেব। আর এটার জন্য তোমাদের আর ফালতু কোনো টেনশন নিতে হবে না যে চাষ করে লাভ হবে কিনা বা ফসল ভালো হবে কিনা, সেসব নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। জমিদার বাবুর কথা সকল গ্রামবাসীর খুব ভালো লাগে এবং সকলেই কাগজে টিপসই করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। রামু নামের একজন কৃষক যেই কাগজে টিপসই দিতে যাবে, তখনই তার স্ত্রী কাকলি উঠে দাঁড়িয়ে বলে, কোনো কাগজ না পড়ে সই করে দেওয়াটা হলো মূর্খের কাজ। আর তুমি তো মূর্খই, পড়বে কি করে? দাও দেখি কাগজে কি লেখা আছে, আমি পড়ছি। তুমি কিভাবে পড়বে আবার? কাকলি কাগজটি জোর করে নিয়ে পড়তে শুরু করে। আমি স্ব ইচ্ছায় আমার জমি জমিদার সাহেবের নামে করছি, আর আমি কথা দিচ্ছি যে আগামী 5 বছর পর্যন্ত আমি জমিদার বাবুর চাকর হয়ে কাজ করব, আর আমার ক্ষেতের সমস্ত ফসলের অধিকারী হবে জমিদার সাহেব। এর বদলে জমিদার সাহেব আমাদেরকে মাসে 5,000 করে টাকা দেবে। এই কাগজে টিপসই দিতে জমিদার বাবুর দিক থেকে আমাদেরকে বাধ্য করা হয়নি, আর সমস্ত শর্ত আমাদের ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এসব জানার পর গ্রামের সকল চাষি খুব রেগে যায় এবং সবাই মিলে বলে ওঠে, না না, আমরা আমাদের জমি আপনার নামে করব কেন? আপনি তো আমাদের বোকা বানানোর চেষ্টা করছিলেন। আমাদের জমি জায়গা ফসলের বদলে 5,000 টাকা আমাদের চাই না।
না না, আমরা কেউ টিপসই করব না। জমিদার সাহেব অনেক রেগে গিয়ে কাকুলিকে বলে, এই মেয়ে, তুই কোথা থেকে লেখাপড়া শিখলি? হ্যাঁ, তোর জন্য আজকে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল জানিস? সারা গ্রামের সামনে তুই আমার অপমান করলি। এর পরিণাম ভালো হবে না বলে দিলাম আমি। জমিদার বাবু, আপনি এর আগে আমাদের অনেক লুটেছেন, আমাদের সকলকে বোকা বানিয়েছেন। আমি জানি সরকার থেকে আমাদের গ্রামে স্কুল তৈরির জন্য, হাসপাতাল তৈরির জন্য, গ্রামের সাফ সাফাইয়ের জন্য অনেকবার করে টাকা পাঠানো হয়েছে। ওগুলো সবই আপনি আর প্রধান সাহেব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। এখন লিপি দিদির স্কুল খুলে গেছে আর গ্রামের সব মহিলাই এখন পড়ালেখা জানে। আপনি আমাদের স্বামীদের আর বোকা বানাতে পারবেন না। স্কুল? এই স্কুলটা আবার কোথায়? আর ওই শহরের মেয়ে লিপি গ্রামের মেয়েদের বরবাদ করেই ছাড়বে দেখছি। এবার বুঝলাম তোমার বুদ্ধিভ্রষ্ট হওয়ার কারণটা। আজ পর্যন্ত কারো সাহস হয়নি আমার সঙ্গে এভাবে কথা বলার। ওই লিপির স্কুলের জন্যই সবাই নির্লজ্জ তৈরি হচ্ছে। গ্রামবাসী ভাইরা, তোমরা কি হাতে চুরি পরে নিয়েছো? দাঁড়িয়ে কি দেখছো? চলো আজকেই আমরা এই স্কুলটাকে ভেঙে নষ্ট করে ফেলবো, না হলে এভাবেই আমাদের গ্রামের মেয়েরা আমাদের মাথায় উঠে নাচতে থাকবে। কোথায় স্কুলটা? কোথায়? আমি তো কোনো স্কুল দেখতে পাচ্ছি না। চলো চলো, আগে স্কুলটাকে ভাঙতেই হবে। গ্রামের সকল পুরুষেরা রেগে গিয়ে কোদাল, হাতুড়ি, কুড়ুল নিয়ে স্কুল ভাঙার জন্য যায়, কিন্তু তারা কেউই কোনো স্কুল খুঁজে পায় না। লিপি সকলের সামনে রুখে দাঁড়িয়ে বলে, দেখো, আমি না বললে আমার স্কুল কখনোই তোমরা খুঁজে পাবে না। আমি তোমাদের ভালোর জন্য এসব করেছি, যাতে জমিদার সাহেব, প্রধান সাহেব তোমাদেরকে আর ঠকাতে না পারে, তোমাদেরকে লুটতে না পারে। সেই জন্যই আমি স্কুল তৈরি করে তোমাদের বউদের শিক্ষিত করে তোলার চেষ্টা করেছি। আর তোমরা তো উল্টো আমারই বদনাম করছো। তোমরা একবারও ভেবে দেখেছো যে তোমাদের স্ত্রীরা কেন তোমাদের ক্ষতি চাইবে? গ্রামের সকল মহিলা লিপিকে সাপোর্ট করার জন্য তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গ্রামের পুরুষগুলো তাদের ভুল বুঝতে পেরে লিপির কাছে ক্ষমা চায়। আজ থেকে আমার স্কুল শুধু মহিলাদের জন্য নয়, গ্রামের সকল পুরুষ ও বাচ্চাদের জন্য খোলা থাকবে। গ্রামের মহিলা, পুরুষ, বাচ্চা সবাই মিলে লিপির স্কুল জয়েন করে। গ্রামবাসীরা থানায় গিয়ে জমিদার বাবু ও প্রধান সাহেবের নামে রিপোর্ট করে। তদন্ত করার পর পুলিশ জমিদার বাবু ও প্রধান সাহেবকে ধরে নিয়ে চলে যায়। তারপর থেকে ওই গ্রামের সকলেই শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠে এবং তাদের আর কেউ কখনোই ঠকাতে পারে না। গ্রামটি আস্তে আস্তে অনেক উন্নতি লাভ করে।